আশ্চর্য কাণ্ড, নারী যে একেবারে স্বাভাবিক। গিরিশ, এতদিন ধরে তোমার ভাইকে দেখছি, কোনোদিন তো এরকম হয়নি। আহ, বড় নিশ্চিন্ত হলাম আপনার কথা শুনে। আমি তো আগেই বলেছিলাম কলকাতায় নিয়ে গিয়ে সাহেব ডাক্তার দেখাতে। দেখলে তো ওদের ওষুধের কি কেরামতি। সাহেব ডাক্তার? না না, তার আর সময় কোথায় পেলাম কবরেজ মশাই, বিয়ের ঝামেলায় তো এই কটা দিন কাটলো। সে কি কথা, কলকাতার ডাক্তার দেখাওনি? ভারী আশ্চর্য তো। বিপিন তো একেবারে সুস্থই প্রায়। আমি তো ভাবলাম সাহেব ডাক্তারের ওষুধ খাচ্ছে বোধ হয়। আজকাল আর তেমন ওষুধ খাইনি কবরেজ মশাই। আগে পেটের যন্ত্রণা বাড়লে আমি আমার নিজের বোতলের ওষুধ খেতাম, এখন তাও বন্ধ। আপনার বৌমা এসে ওইসব বোতল আস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। বেশ করেছে, এতদিনে তুমি ঠিক কবিরাজের হাতে পড়েছো। আপনি সত্যি বলছেন কবরেজ মশাই? ঠাকুরপো ভালো আছে তো? ভালো মানে বেশ ভালো আছে। বিপিন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিল, তাই কোনো ওষুধ কাজ করছিল না। আপনি ঠিক বলেছেন কবরেজ মশাই, বেঁচে থাকার ইচ্ছেটাই আসল। আজকাল না বাঁচতে বড় স্বাদ হয়। হ্যাঁ, বিনোদিনী আমার জীবনে আসার পর থেকে আমি বেঁচে থাকার নতুন মানে খুঁজে পেয়েছি। বাঁচবে বাঁচবে বাবা, ঈশ্বর মঙ্গলময়। তিনি তোমায় নতুন প্রাণ শক্তি দিয়েছেন, আর কোনো ভয় নেই। এবার তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আজ থেকে আমার দেওয়া ওষুধ আমি বন্ধ করলাম। তোমার চিকিৎসা বৌমাই পারবে। আমি জানতাম আমাদের ঘরে বৌমা এলে আমাদের সংসারে অশান্তি সব দূর হয়ে যাবে। আমাদের ঠাকুরপোকে ভালো করে তুলেছে বিনোদিনী। বিনোদিনী এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তুমি ওদের সুখী করো ঠাকুর। মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার মুখ উজ্জ্বল করতে পারি। তুই ভুলে যাস নে সমু, তুই তোর বাপ মায়ের এখনো হাত তোলা। তোর 1 পয়সা রোজগারের মুরদ নেই, বাপের ঘাড়ে বসে বসে বউনে খাচ্ছিস, তার উপর আবার বাবুগিরিও করছিস। তোর আর তোর বউয়ের 1 ফোঁটা বেচালপনা আমি যদি দেখেছি সমু, তাহলে কিন্তু আমি দুজনকেই ঘাড় ধরে পত্র পাঠে বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, আমি বলে দিলাম। আমি আবার কি দোষ করলো মা? আর সুহাসের ওপরই বা তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তুই কিছুই বুঝতে পারছিস না তাই না মা? ওই তো মহারানী এ পড়েছেন। তা সমু, তোর কি কি সুদো বাড়াচ্ছে তোর বউকে এখন সুদো? এই জানিস সমু, তোর বউয়ের না আবার 20 দাঁত গজিয়েছে। হ্যাঁ, সে নতুন বউয়ের সঙ্গে নাড়া বেঁধেছে। কি করে শাশুড়িকে জব্দ করা যায় তার মন্ত্র শিখছে, কি করে স্বামীকে ভেড়া বানিয়ে রাখা যায় তারও মন্ত্র শিখছে। তা মহারানী, তোমাকে যে আমি বাক্স প্যাটটা সবকিছু গুছিয়ে নিতে বলেছিলুম, সে সমস্ত তুমি গুছিয়েছো তো? তোমার ওই 20 দাঁত যদি আমি উপড়ে ফেলতে না পারি না, তাহলে জেনে রেখো আমার নামও তারা সুন্দরী নয় কো। মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমার ভুল হয়ে গেছে মা। খবরদার, তুমি আমার পা ছবে না, খবরদার। কেন? খুব তো বেড়েছো তুমি। যাও, নতুন বউয়ের কাছে গিয়ে তুমি গুরু মন্ত্রটা ভালো করে শিখে নাও গে। আমাকে ক্ষমা করে দিন মা, আর কখনো হবে না, আর কখনো হবে না এমনটি। না 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 না, এসব ছেদো কথায় এখানে আর চিড়ে ভিজবে না। তা যাও না, কদিন গে বাপের বাড়ির ভাত খেয়ে এসো গে। বলি ও সমু, কালি না তুই ওই সুভাষকে গিয়ে তার বাপের বাড়িতে দে আগে। হ্যাঁ, কালি। মা, ওরা ছেলে মানুষ, নিজেদের মধ্যে গপ্প করতে করতে কি বলতে কি বলেছে, তার জন্য এত বড় শাস্তি, এটা বোধহয় ঠিক হচ্ছে না মা। ওমা, তুই আমাকে এখনই ঠিক বেঠিকের পাঠ পড়াতে এসেছিস? তার মানে তো বউ তোকে তুপ করা শুরু করে দিয়েছে। ও বাচ্চা সুহাস, বলি কখন গো, কখন তুমি নুকিয়ে নুকিয়ে ওই বেগুন পাতায় ভাত বেড়ে আমার ছেলেকে খাওয়ালে, বলো তো কখন? আপনি বিশ্বাস করুন মা, এমনটি কিছুই করিনি মা। তোমাকে বিশ্বাস? মা, তুমি শুধু শুধু সুহাসকে ভুল বুঝছো। কি কি বলছিস বাচ্চা? মা, একটা সামান্য ব্যাপার না। সামান্য ব্যাপার? ও,
বউয়ের প্রতি দরদ একেবারে উতলে উঠছে না? তা বেশ তো, দরদ যখন উতলে উঠছে সে দরদ তুমি বাইরে গিয়ে দেখাও গে যাও। আমার সংসারে এ সমস্ত বেয়ায়পনা কোনো মতে চলবে না সমু। তুমিও জামা কাপড় গুছিয়ে নেবে কোন। ওই মইনের মতো বউয়ের ভেড়া হয়ে ঘরময় ঘুরে বেড়াবে, এ আমার সহ্য হবে না কো। কাল থেকে তোমাকে আর তোমার বউকে এ বাড়িতে আমি যেন না দেখি সমু, আমি বলে দিলাম। এসব তুমি কি বলছো ছোট কাকিমা? সমু এবং বৌমাকে বাড়ি থেকে বের করে দেবে? তা ওরা কোথায় যাবে শুনি? হ্যাঁ ছোট কাকিমা, ওরা কি এমন দোষ করেছে যে ওদের এত বড় শাস্তি দিচ্ছ? মরণ, ওনার আবার এখন একে নেই আসতে হলো। কি হলো ছোট কাকিমা, চুপ করে আছো যে? সে কথা কানা তুমি আমাকে না শুধিয়ে বরং তোমার ওই আদরের ভাইটিকেই শুধো। তার তো এখন আবার হাত পা গজিয়েছে, সে এখন বউয়ের কোলে ঝোল টেনে মায়ের মুখে মুখে তক্ক করতে শিখেছে। তা সে কোথায় থাকবে না থাকবে সে তো তার ব্যাপার, তাদের তোমারই বা কি আর আমারই বা কি। বটে, বেশ তো সমু, সেটা কাজ কর, তুই তোর এবং বৌমার জিনিসপত্র গুছিয়ে চলে আয়। পশ্চিমের ঘরগুলো তো খালি পড়ে আছে, আমি নকুরকে বলে সব পরিষ্কার করিয়ে রাখবো, কেমন? এখন থেকে তোর ওখানেই থাকবি। কথা তো হচ্ছিল মা আর ছেলের মধ্যে, তা বাবা মঈন তুমি কোথা থেকে এসে নাক গলাচ্ছ এ তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার ছেলেকে আমি যেমন খুশি যখন খুশি শাসন করব, তুমি তো নিজে একেবারে গুরুজনদের হেলাচেদ্দা করছো সারাক্ষণ। তা ভাইটিকেও বুঝি সে পথই দেখাচ্ছ? দেখাবো, 100 বার পথ দেখাবো, কারণ ছোটরা বিপথে চলে গেলে এটা বড়দের দায়িত্ব তাদের ঠিক পথটা দেখিয়ে দেওয়া। ছোট কাকিমা, এতদিন তো তুমি আর কাকাবাবু সমুকে অনেক শাসন করেছো, আমি তো একটি কথা বলতে আসিনি, এমনকি প্রতিবাদও করিনি, কিন্তু আজ আমি মুখ খুলতে বাধ্য হলাম। কেন জানো? কারণ সমু যে আমার ভাই শুধু তাই নয়, ও এই বাড়ির ছেলে, এবং আজ যদি সমু তার স্ত্রীর হাত ধরে রাস্তায় গিয়ে দাঁড়ায় তাহলে লজ্জাটা শুধু আমার হবে না, এই পরিবারেরও হবে, এবং আমি বেঁচে থাকতে এই পরিবারের অসম্মান আমি হতে দেব না। সবই তো বুঝলুম বাবা মহিন, কিন্তু এই পরিবারের মান সম্মান নিয়ে এত যে বুলি তুই কপচাচ্ছিস, তুই এই পরিবারের কোনো খোঁজ খবর রাখিস? তোর ভাইয়ের বউ যে কীর্তিকানা করেছে সেটাও তবে শোন আগে। তার তো লঘুগুরু জ্ঞান সব একেবারে লোপ পেয়েছে। সে খোঁজে আমার দরকার নেই ছোট কাকিমা, কারণ বৌমাকে আমি আজ থেকে চিনি না, ও কি করতে পারে আর কি পারে না সে ধারণাও আমার আছে, এবং আমি বিশ্বাস করি না ও এমন কিছু করে থাকতে পারে যাতে গুরুজনদের অসম্মান করা হয়। বলি কি বাবা মঈন, আমার এই বয়সে পেরানে এত সব জাগেনে যে বিনে কারণে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবো। কত কষ্ট হলে যে কোনো মা তার ছেলেকে বেরিয়ে যেতে বলে বাড়ির থেকে, তার তুই কি বুঝবি বাবা মঈন? বেশ বেশ, মেনে নিলাম যে সমু এবং বৌমা এমন গুরুতর কোনো অপরাধ করেছে যার জন্য তুমি রেগে গেছো, কিন্তু তাই বলে ওদের বাড়ি থেকে বের করে দেবে না ছোট কাকিমা, এটা যে আমি মানতে পারলাম না। গুরুজন হয়ে তুমি ওদের শাসন করতে পারো, ধমক দিতে পারো, কিন্তু ওদের অধিকার থেকে ওদের বঞ্চিত করতে পারো না ছোট কাকিমা। যাকে কথায় কথা বাড়বে। সমু, তোকে আমার একটাই কথা বলার আছে, তোর জন্য আমার দ্বার চিরকাল খোলা ছিল এবং খোলা থাকবে। আমি আসি, দরকার হলে জানাস, কেমন? কি ব্যাপার সমু, দাদার কথায় খুব যে ভাই লক্ষণের মতো ক্ষণে ক্ষণে মাথা নাড়া হচ্ছিল? বেশি নাচ নাচিস নে সমু, দুটো দিন শুধু যেতে দে। নতুন বউয়ের আঁচলে চাবিখানা একবার দুলতে দে, তারপর দেখবি নতুন বউ মল ঝমঝমিয়ে সারা বাড়িময় ঘুরছে, আর তোর এই অবাগিনী বউকে দিয়ে সে তার পা টেপাচ্ছে। আমি যে কিছুতেই তোমাকে বোঝাতে পারছি না আশা, তুমি আমার মনের দুঃখটা বুঝতে পারবে না।
কিছুতেই আমি বুঝলুম না কিসে ওনার অভিমান হলো। আমার উপর নিশ্চয়ই খুব রেগে গিয়েছেন। শুনি ঘুমোসনি? শরীর খারাপ করলো নাকি? না না মাসি, কিচ্ছু হয়নি, ঘুম আসছে না। স্বামীর কথা ভেবে মন খারাপ করছিল বুঝি? সে জানি না, তবে ওনার কথাই মনে পড়ছিল। তুমি কি করে বুঝলে মাসি? ছেলে মেয়েদের মনে সব কথা মা মাসিরা বুঝতে পারে। তাহলে তুমি বলো না মাসি, তিনি কেন এত অস্থির ছিলেন? আমি তোমার ঘরে আছি বলে তিনি কত অভিমান করলেন, বলো না মাসি, তিনি কেন অভিমান করছেন? পাগলি মেয়ের কথা শোনো। হ্যাঁ রে চুনি, তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? স্বামীর ঘর করতে এসেছিস, এখনো তুই কি সেই ছেলে মানুষটাই থাকবি? কোথায়? আমি তো এখন কত বড় হয়ে গেছি। তুমি দেখলে না মাসি, আমি সেদিন একা হাতে কত লোকের রান্না করলুম। কত লোকের রান্না করা আর স্বামীর ঘর করা বুঝি এক কথা হলো? ওরে মেয়ে, স্বামীর ঘর করতে গেলে তার মন জুগিয়ে চলতে হবে। তিনি কখন কি চাইছেন সেটা আমি তোকে বলে দেব বুঝি সব সময়? কেন? আমি তো এই বাড়িতেই আছি। উনি যখন চান তখনই আমার সাথে দেখা করতে পারবেন, কথা কইতে পারবেন। ওনার ঘর আর তোমার ঘর বুঝি আলাদা হলো? তাহলে উনি কেন আমার উপর অভিমান করে আছেন বলে দাও না মাসি। কাল রাত্রিটা স্বামীর ঘরে কাটা, তাহলে বুঝতে পারবি তিনি কেন অভিমান করে আছেন। একটা রাত স্বামীর সঙ্গে থাকলে আর আমার কাছে তোর থাকতে ইচ্ছে করবে না। থাক, তুমি কিচ্ছু জানো না। আমার তো এরকম ভাবেই তোমার কাছে সব সময় থাকার ইচ্ছে করে মাসি। আমাকে অপমান? এত বড় সাহস মইনে? আমি সমুর মা, সমু আমার ছেলে, তাকে আমি কি বলবো না বলবো তার মধ্যে মই নাক গলাবার কে শুনি? আর আমার ছেলের বউ, তাকে আমি আগায় কাটবো কি গোড়ায় কাটবো শেষ তো আমার ব্যাপার শুধু। তার মধ্যে মইন মাতব্বরি করতে আসবে কেন? বলি আমারই সামনে আমার ছেলে বউকে সে উস্কাচ্ছে, এতখানি সাহস তার। আমি কিন্তু মইনকে ছেড়ে কথা কইব নে। তোমার কি হয়েছে বলো দেখি? হ্যাঁ, বায়ুটা কি চড়েছে নাকি? বাতিটা নেব, বাতিটা নেব। নিজেও ঘুমোচ্ছে না, আমাকেও ঘুমোতে দিচ্ছে না। আপনার তো শুধু এক কাজ, খালি খান আর পড়ে পড়ে আপনি নাক ডেকে ঘুমোন, আর ওদিকে পেছন দিয়ে হাতি গলে যান আর আমি সামনের মশাগুলোকে বসে বসে মারি। এই জন্য বলেছে মেয়ে মানুষের বুদ্ধি সব ফাটলতে। নি তোমাকে আমি পই পই করে বলছি, দেখো এই অগাধ সম্পত্তি বর্দা উইল করে দিয়ে গেছেন ওই মইনকে। মইনই হচ্ছে এখন এই সম্পত্তির মালিক। এখন ওই কুমার গোবিন্দ ছেলের কথায় ভুলে গিয়ে বড়গিন্নি যদি এই সম্পত্তি থেকে আমাদের বঞ্চিত করে তখন কি হবে সেটা ভেবে দেখেছ? বঞ্চিত করবে বললেই হলো? বলি একই মগের মুল্লুক নাকি? একটা কথা কান খুলে শুনে রাখুন আপনি, সোজা আঙুলে ঘি না উঠলে কি করে আঙুল বাঁকাতে হয় সে বিদ্যে আমার ভালো করে জানা আছে। গিন্নি, ওই বাঁকা আঙুলি না তোমাকে চুষতে হবে, বুঝেছ? এই বাড়ির একটি ঘরে বাস করতে হবে, আর ওই আঁচলে সংসারের চাবি ঝুলিয়ে ঘুরে বেড়ানোর শখ না চিরকালের মতন ঘুচে যাবে, এই আমি বলে দিল। আপনি কি বলতে চাইছেন কি? বলি মইনকে কি আমি ভয় পাই? ভয় পাওয়ার পাত্রটি আমি নইকো। দরকার হয় সমুকে আর তার বউকে দুঘরে আমি তালা বন্ধ করে রেখে দেব, সংসারের চাবি ঝুলবে আমারই কাঁধে,
আর তখন আমি দেখব মইন কি করে। গিন্নি, ভুলেও এমন কাজটি করতে যেও না, বুঝেছ? এখন কিছুদিন মইনের মন জুগিয়ে আমাদের চলতেই হবে। দাঁতে দাঁত চেপে ভান করে যাও। কিছুদিন? কিছুদিন মানেটা কি? আস্তে 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 বসো 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 বলছি। ঠিক আছে, বস। দেওয়ালেরও কান আছে, বুঝতে পারছো না? বসো বসো। বুঝলুম, বলুন কি বলবেন। বলছি গিন্নি, পাতার নড়াচড়া দেখে আমি বুঝতে পারি বাতাস কোন দিকে বইছে। মইনের মতিগতি যা দেখছি তাতে কিছুদিনের মধ্যেই এই বাড়িতে কুরুক্ষেত্র লাগলো বলে। তাই বলছি, আগুনটা আগে লাগতে দাও, তারপর না হয় পাখার বাতাস করো। হ্যাঁ, এই কথাটা যে আমার মাথায়ও আসেনি তেমনটা কিন্তু নয় গো। আপনি তো জানেন আমার নাম হচ্ছে গিয়ে তারা সুন্দর। আমি তো আগুন লাগার অপেক্ষায় থাকি নে। কিভাবে আমি আগুনটা লাগাই সেটাই আপনি এবার বসে বসে দেখুন। আজ থাক ভাই, কাল থেকে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তোমায় করতে হবে। আজ একটু আরাম করে নাও। তাছাড়া এ ঘরে আজ রাত বই তো নয়, কাল থেকে তো তুমি ঠাকুরপোর ঘরে, সেখানে তোমাকে রোজ বিছানা করতে হবে গো। এবার থেকে আমার ঠাকুরপোর কাছ থেকে ছুটি। সামান্য তো বিছনা করা দিতে, এটুকু দাও না করতে। ওদিকে যে ঠাকুরপোর কি দশা হচ্ছে কে জানে। সে হয়তো ঘড়ি কাটার দিকে হ করে তাকে সময় গুনছে, আর কাল রাত্রিরে মুন্ডপাত করছে। সত্যি নিয়ম বটে। সে কোন কালে লক্ষ্মীন্দরকে সাপে কেটেছিল, তারপর থেকে নিয়ম হয়ে গেল। যাই হোক, তুমি শোবে চলো, নাহলে শরীর খারাপ করবে। কাল সকাল থেকে তো বাড়িতে কুটুমে ভরে যাবে তোমায় দেখতে, তাদেরকে তো তোমাকেই সামলাতে হবে। আচ্ছা, রাজলক্ষ্মী মাসিমা ওনারা আসবে না? ওনারা তো শুনেছি মিনাদের জ্ঞাতি হয়, তাই না? রাজলক্ষ্মী পিসির সম্পর্কে আমার শ্বশুর মশাই খুঁড়তো বোন, কিন্তু ওনারা মানে উনি সাধুচরণ কাকা কেউ আসতে পারবেন না। রাজলক্ষ্মী পিসির একমাত্র ছেলের বিয়ে তো সবই শেষ হলো, সেই নিয়ে ওনারা খুব ব্যস্ত আছেন। দোহাই বাবা, দোহাই তোমার, আমার মেয়েটাকে একটিবার চোখের দেখা দেখে যাও বাবা, একটিবার দেখে যাও। আপনার মেয়েকে আমি একবার দেখলে বশ হয়ে যাব। আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনাকে একটা কথাই বলবো, আপনার ধারণা ভুল। আমি আপনার মেয়েকে বিয়ে করব না, কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার মেয়ে কেন, কোনো মেয়েকেই আমি বিয়ে করব না। কি গো বিনোদিনী, কি ভাবছিলে? নিশ্চয় স্বামীর কথা। ওনাদের ছেলের বউ কেমন হয়েছে কিছু জানো দিদি? জানি তো, কমলা দিদি আর অন্নদা পিসি তো গিয়েছিলেন ওনার বউ ভাতে। সেখান থেকে এসে তো বললেন মেয়ের গায়ের রং নাকি ময়লা। অমন রাজপুত্রের মতো ছেলের জন্য পিসি যে অমন কালো মেয়ে কি করে পছন্দ করলেন কে জানে বাপু। মহেন্দ্র মুখুজ্জে তাহলে শেষমেশ বিয়ে করলেন। তিনি তো এখন আবার আমার আত্মীয়, সেদিনকার কথা আমি কিন্তু ভুলিনি। তাহলে নিশ্চয়ই বড় ঘরের কোনো পড়াশুনো জানা মেয়ে হবে, তাই না? না না, কোথায়? আমি তো শুনলাম মেয়ে নাকি অনাথ, জ্যাঠার বাড়িতে মানুষ, লেখাপড়া কিছুই জানে না, শুধু নামটুকুনি লিখতে পারে। তাহলে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে মেয়ে যার জন্য ওনাদের পছন্দ হয়েছে। যার যেমন নজর সে তেমনই দেখে বিনোদিনী। পিসিমার ছেলের বউকে না দেখে এমন সুন্দর কথা শুধু তোমারই মাথায় আসতে পারে ভাই। রাজলক্ষ্মী মাসিমা এত সুন্দরী, এত গুণী, তার ছেলের বউয়ের অবশ্যই কোনো গুণ আছে। তোমার বুঝি পিসিমা ছেলের বউকে দেখার খুব ইচ্ছে? হ্যাঁ দিদি, খুব ইচ্ছে। ঠাকুরপুর বিয়েতে তো আসতে পারিনি, খুব শিগগিরই ছেলের বউকে নিয়ে আসবেন, তখন প্রাণ ভরে দেখে নিও। এখন ঘুমো দেখি, কাল খুব ভোরে উঠতে হবে, মেলা কাজ পড়ে আছে।
কিন্তু কাল সকালে তুমি আমার ঘুম ভাঙাতে আসবে তো? আমি সকালে চোখ খুলে প্রথম তোমার এই হাসি মুখটা দেখতে চাই। হ্যাঁ দিদি, অনেক ভোরে উঠতে হবে, মেলা কাজ আছে।